খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে সেনা শীর্ষস্তরে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ সংসদের উভয় সভায় গতকাল সংসদের উভয় সভায় বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। তিনি বলেছেন, নতুন দিল্লি সেদেশের সংখ্যালঘুদের অবস্থার দিকে নজর রাখছে। ঢাকার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে ভারত। নতুন দিল্লিতে আজ 10ম জাতীয় হস্তচালিত তাঁত দিবস উদযাপিত হবে। আজ 22শে শ্রাবণ। নানা অনুষ্ঠানে কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। ভারতের দীনেশ ফোগত অলিম্পিকে মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। ভারত ও শ্রীলঙ্কা একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আজ পরস্পরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গতকাল সংসদে ভেঙে দেওয়ার পর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করেন। তার আগে রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে তিনি সামরিক বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে ইউনুসের নাম স্থির হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গতকাল গভীর রাতে সাংবাদিকদের জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। এর আগে বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জানানো হয়, 84 বছর বয়সী ইউনুস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। উল্লেখ্য, ইউনুস 2006 সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাঁর দারিদ্র্য বিরোধী কর্মকাণ্ডের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। 79 বছরের বেগম খালেদা কিডনি, ফুসফুস, হৃদরোগ সহ বিভিন্ন সমস্যা নিয়ে এতদিন গৃহবন্দী ছিলেন। বাংলাদেশ সেনার শীর্ষস্তরে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউর এহসানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল এম সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের মধ্যে বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের জেল থেকে মুক্তি দেবার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে এখনো আতঙ্ক ও উদ্বেগের ছায়া। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করার পর বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল সংসদের উভয় সভায় এ নিয়ে বিবৃতি দেন। রাজ্যসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর উল্লেখ করে তিনি বলেন, সেদেশে সংখ্যালঘু, তাদের ব্যবসা বাণিজ্য এবং মন্দিরে হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। তবে ভারত সরকার ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠানগুলির এবং সংখ্যালঘুদের প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে নতুন দিল্লি আশা করে। বিদেশমন্ত্রী জানান, বর্তমানে প্রায় 19,000 ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন। তাদের মধ্যে 9,000 পড়ুয়া। বেশিরভাগ ছাত্রছাত্রী ঢাকায় ভারতীয় হাইকমিশনের পরামর্শ মেনে গত মাসেই দেশে ফিরে এসেছে। ড জয়শঙ্কর বলেন, গত সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে ভারতে আসার অনুমতি চেয়ে অনুরোধ জানান এবং সন্ধ্যায় দিল্লি পৌঁছন। গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী দেশের স্পর্শকাতর বিষয়ে সদস্যদের বোঝাপড়া ও সমর্থন চান বিদেশমন্ত্রী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। গতকাল থেকে খুলেছে সরকারি ও আধা সরকারি সমস্ত দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটেনের বিভিন্ন অংশে অভিবাসন বিরোধী অতি দক্ষিণপন্থীদের দাঙ্গা হাঙ্গামা চলতে থাকায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল ফের জরুরি বৈঠকে বসেন। মন্ত্রী এবং পুলিশ প্রধানরা বৈঠকে উপস্থিত থাকবেন বলে মনে করা হয়। হিংসার বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 400 জনেরও বেশি। এর মধ্যে 100 জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে সাউথ পোর্টে নাচের ক্লাসে আসা 3 শিশু ছুরিকাঘাতে নিহত এবং 8 জন আহত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের ভিত্তিতে অভিবাসন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষভাবে আক্রান্ত হন মুসলিমরা। লন্ডনের ভারতীয় হাইকমিশন চলতি অস্থিরতার পরিপ্রেক্ষিতে নাগরিকদের ব্রিটেনে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে একটি অ্যাডভাইজারি জারি করেছে। নির্দেশিকায় ভারত থেকে আসা পর্যটকদের স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো জারি করা ঘোষণা এবং পরামর্শ অনুসরণ করতে এবং যেসব এলাকায় বিক্ষোভ চলছে সেসব এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। লন্ডনে ভারতীয় হাইকমিশন পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে মনোনীত করেছেন। নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস যদি রিপাবলিকান প্রার্থী প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারেন তাহলে ওয়ালস হবেন উপরাষ্ট্রপতি। ফিলাডেলফিয়ায় গতরাত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে ওয়ালসকে ভাইস প্রেসিডেন্ট পদে তার মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করাবেন কমলা হ্যারিস। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক বাণিজ্য সম্মেলনের প্রথম পর্ব গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। বিমস্টেকের মহাসচিব জানান, সব সদস্য রাষ্ট্র একযোগে কাজ করছে। ভবিষ্যতে এ ব্যাপারে আরও বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আশা করেন প্রথম বিমস্টেক বাণিজ্য সম্মেলন আন্তঃআঞ্চলিক বাণিজ্যের উন্নতি ঘটাবে এবং এই অঞ্চলে আরও বিনিয়োগকে উৎসাহিত করবে। লোকসভায় অর্থ বিল 2024 নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের ড অমর সিং অভিযোগ করেন, কেন্দ্রীয় বাজেট কেবলমাত্র উচ্চ আয়ের লোকদের স্বস্তি দিয়েছে, মধ্য ও নিম্ন আয়ের মানুষদের প্রতি কোনো দৃষ্টি দেওয়া হয়নি। আলোচনায় অংশ নিয়ে বিজেপির নিশিকান্ত দুবে বলেন, কেন্দ্রীয় বাজেটে অ্যাঞ্জেল ট্যাক্স বিলোপের প্রস্তাব দেওয়া হয়েছে, যা দেশের যুবকদের স্টার্ট আপ এবং চাকরির সম্ভাবনাকে জোরদার করবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত ও গরিবদের জন্য কোনো সংস্থান নেই। ভারতের 31% মধ্যবিত্ত এবং ভারতের 60 থেকে 65% দরিদ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লিতে আজ 10ম জাতীয় হস্তচালিত তাঁত দিবস উদযাপিত হবে। তাঁত শিল্পে অসামান্য অবদানের জন্য তাঁতিদের সন্ত কবির পুরস্কার ও জাতীয় তাঁত পুরস্কার প্রদান করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, শিল্প প্রতিনিধি, রপ্তানিকারক, ডিজাইনার এবং দেশের 1000-এর বেশি তাঁতি এই অনুষ্ঠানে যোগ দেবেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আজ 22শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে গানে, কবিতায়, নৃত্যের মধ্যে দিয়ে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। রাজ্য সরকার যথাযথ মর্যাদায় দিনটি পালন করবে। এই উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হবে কবিগুরুর বাসভবন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে নিমতলা শ্মশানঘাটে কবিগুরুর স্মৃতিসৌধে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শান্তিনিকেতনেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেলিকপ্টার যোগে কেদারধাম যাত্রা আজ থেকে ফের শুরু হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গতকাল আকাশপথে বিপর্যয়ে কবলিত রুদ্রপ্রয়াগ জেলা পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, ভারী বৃষ্টির কারণে 29টি স্থানে সড়ক ও পায়ে হাঁটার পথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। রেকর্ড সময়ে 12,000-এরও বেশি পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। যেসব পুণ্যার্থী হেলিকপ্টারে কেদারনাথ দর্শন করবেন তাদের ভাড়ার উপর 25% ছাড় দেওয়া হবে। রাজ্য সরকার ছাড়ের ওই অর্থ বহন করবে। কেরালায় ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড জেলার চালিয়া নদীর উভয় তীরে তল্লাশি অভিযান আরও জোরদার করতে মন্ত্রিসভার সাব কমিটির নির্দেশ দিয়েছে। উদ্ধার কাজে তদারকির জন্য ওই অঞ্চলে রয়েছেন কমিটির সদস্যরা। গতকাল বিকেলে অনাসক্ত 22টি দেহাংশ পুট্টুমালা কবরস্থানে মাটি চাপা দেওয়া হয়। নেপালে পৃথক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 11 হয়েছে। বাদিগড়ের পাহাড় ধসে 9 নম্বর পৌরসভার গ্রামীণ এলাকায় একটি বাড়ি চাপা পড়ে 2 জন ও বাদিগড়ের 10 নম্বর গ্রামীণ পৌরসভায় ভূমিধসে আরও 5 জন নিহত হয়েছেন। ভারতের ভিনেশ ফোগাত অলিম্পিকে মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইলে কুস্তির ফাইনালে উঠে পদক জয় সুনিশ্চিত করেছেন। তিনি গতকাল সেমিফাইনালে কিউবার গুজবান লোপেজকে 5-0 হারিয়ে ফাইনালে ওঠেন। ভেনেস ইউক্রেনের ওকসানা লিভাচকে 7-5 হারিয়ে সেমিফাইনালে ওঠেন। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে ভেনেস হারান জাপানের নিউ সুকাইকে 3-2। উল্লেখ্য, ভেনেস ফোগাত হলেন প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিকের ফাইনালে উঠলেন। প্যারিস অলিম্পিক গেমসে ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে গতরাতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে 2-3 গোলে পরাজিত হয়েছে। আগামীকাল তারা ব্রোঞ্জ পদকের জন্য স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে। গতকালের ম্যাচে ভারত শুরু থেকেই জার্মানির উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে। খেলা 7 মিনিটে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিং। দ্বিতীয়ার্ধের 18 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরেন জার্মানির গঞ্জালো পিলেট। 27 মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার রুয়ের। ম্যাচের তৃতীয়ার্ধে 36 মিনিটে সমতা ফেরেন ভারতের সুখজিৎ সিং। ফের চতুর্থ কোয়ার্টারের 54 মিনিটে জার্মানির পক্ষে জয়সূচক গোল করেন মার্কো। এদিকে অলিম্পিকে আজ ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের মনিকা বাত্রা, সৃজা অকুলা, অর্চনা কামাত সেমিফাইনালে ওঠার লক্ষ্যে জার্মানির মোকাবিলা করবেন। অন্যদিকে অ্যাথলেটিক্সে ম্যারাথনে ওয়াক রিলে মিক্সের সুরজ পানোয়ার ও প্রিয়াঙ্কা চৌধুরী মাঠে নামবেন। হার্ডলার জ্যোতি ইয়ারেজি, হাই জাম্পার সার্ভেশ অনিল কুশারে ও ট্রিপল জাম্পার আবদুল্লাহ নারায়ণ গোলিন ভেতিরা ও প্রবীণ চিত্রপেল প্রথম রাউন্ডে খেলতে নামবেন। পুরুষদের 3000 মিটার ট্রিপল চেজের ফাইনালে ভারতের অবিনাশ সাবলে পদক জয়ের লক্ষ্যে অভিযান শুরু করবেন। মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মীরাভাই চানু পদক জয়ের লক্ষ্যে নামবেন।
ভারত ও শ্রীলঙ্কা একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আজ পরস্পরের মুখোমুখি হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন। নতুন দিল্লিতে 10ম জাতীয় হস্তচালিত তাঁত দিবস উদযাপিত হবে। ভারতের ভিনেশ ফোগট অলিম্পিকে মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইলে ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছে। খবর শেষ হল।